বাড়ির থেকে বাইরে বেরো, একটু আকাশের দিকে তাকাও, তাকিয়ে তুমি দেখতে পারবে বায়ুর স্তর। বলবে ম্যাডাম আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভাই এটা দেখা যায় না, কিন্তু বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর রয়েছে, যার ফলে আমরা এই হাওয়া বাতাস দেখতে পাই। যে মণ্ডলে আমরা থাকি সেটা হচ্ছে সব থেকে নিচের স্তর, তার উপরে ভাই আরেকটা স্তর, তার উপরে আরেকটা স্তর, এরকম লেয়ার আছে। তুমি শুনলে অবাক হবে এই এক একটা লেয়ার কতটা গুরুত্বপূর্ণ কাজ করে। এই যে আমি যার কথা বলছি, এই যে আমরা যে জায়গায় বসবাস করি সেখানেই খালি আবহাওয়ার এত পরিবর্তন, ঝড় বৃষ্টি মেঘ বিদ্যুৎ এইসব কিছু দেখা যায়। এর উপরের লেয়ারে তুমি যদি চলে যাও, সেখানে তুমি ওজোন গ্যাস পাবে, সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রশ্মিকে রক্ষা করে, আমাদেরকে ক্যান্সার প্রতিরোধ করে। এর উপরের স্তরে ভাই তুমি চলে যাও, সেখানে তুমি দেখতে পারবে ওই যে গ্রহ মঙ্গল বৃহস্পতি, সেখান থেকে বড় বড় উল্কাপিণ্ড আসে। এই উল্কাপিণ্ডগুলো ভারতে এসে আমাদের গায়ে পড়লে কি হবে বলো তো? সেই ওই যে আসে না উল্কাপিণ্ডগুলো, সেগুলোকে রক্ষা করে ওই স্তর। এরপরে আরও স্তর রয়েছে। এছাড়া আমরা দেখি ফোনে কথা বলি, হ্যালো হাই বাই বাই, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছি, দেখো কোথায় আছি, লোকেশন পাঠাচ্ছি জিপিএস এর মাধ্যমে, এই সবগুলো হয় বায়ুমণ্ডলের একটা স্তরের কারণে। আর তার থেকেও বড় কথা, বায়ুমণ্ডলের সব থেকে উঁচু যে স্তর রয়েছে ভাই, সেখানে আমরা দেখতে পারবো নাসা বলো ইসরো বলো, তারা কি পাঠায় জানো? তারা স্যাটেলাইট পাঠায় সব পর্যবেক্ষণের জন্য। আমরা দেখি না নাসার এই মিশন, ইসরোর এই মিশন, সব কিন্তু বায়ুমণ্ডলের ওই স্তরে যায়। তো চলো বায়ুমণ্ডলের স্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে রেল আর এসএসসি প্রচুর প্রশ্ন করছে। তো আজকের ক্লাসে আমরা টপ 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুধু প্রশ্ন থাকবে না, প্রশ্নের সাথে সাথে কনসেপ্টও ক্লিয়ার করব, এবং প্রমিস করছি যারা এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবে তাদের কাছে বায়ুমণ্ডলের প্রশ্নগুলো তো জল হবেই, টপিকও জল হয়ে যাবে। চলো আমরা চলে যাব প্রথম প্রশ্নের কাছে। প্রথম প্রশ্ন কি বলছে? আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি তে আসা প্রশ্ন। দেখো কি বলছে, পৃথিবীর বায়ুমণ্ডল প্রধানত কি দিয়ে গঠিত? পৃথিবীর বায়ুমণ্ডল কি দিয়ে গঠিত? অপশন দিয়েছে আমাদের কাছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং আর্গন, নাইট্রোজেন এবং অক্সিজেন। সবাই ভাই উত্তর করো যারা যারা জানো, যারা যারা জানো না তাদেরকে একটু কনসেপ্ট বুঝাই। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর চারিপাশে গ্যাসের যে মণ্ডলী রয়েছে তাকেই এক কথায় আমরা বায়ুমণ্ডল বলে থাকি। মণ্ডল মানে একসাথে রয়েছে, বায়ুর মধ্যে রয়েছে। এবার এই মণ্ডলগুলোকে পেলাম কোথা থেকে ম্যাডাম? গ্যাস বা বায়ুগুলোকে কোথা থেকে পেলাম? কোথা থেকে পেলাম? দেখো আগ্নেয়গিরি, আমরা জানি পৃথিবী একটা ছিল, পোলাতো নয় একখান আগুনের গোলা। আগুনের গোলা যখন ফাটলো, ফেটে কি হলো? এগুলো আগ্নেয়গিরির মাধ্যমে বাইরে বেরোলো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়গিরি বেরোলো, এখান থেকে বিভিন্ন গ্যাস বেরোলো। কি কি গ্যাস? নাইট্রোজেন বেরোলো, কার্বন ডাই অক্সাইড বেরোলো, অক্সিজেন কিন্তু বেরোয়নি, অক্সিজেন অন্যভাবে তৈরি হয়েছে, সেটা অন্য প্রসেসে বোঝাবো। তাছাড়া আমরা দেখবো কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, আরও বিভিন্ন গ্যাস বেরিয়েছে। এবার আমাদের প্রশ্ন বলেছে পৃথিবীর বায়ুমণ্ডল প্রধানত কি দিয়ে তৈরি। দেখো আমরা নাইট্রোজেনকে সব থেকে বেশি পাই এবং নাইট্রোজেনের সাথে অক্সিজেনকে পাই, এই দুই দিয়েই আমাদের বায়ুমণ্ডল মেনলি গঠিত। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চল পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের যন্ত্র কোনটি? সবাই উত্তর করো। দেখো বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা মানে কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপা হয় আমাকে জানাও। দেখো এখানে একটা বিষয় আছে, আমরা বায়ুমণ্ডলের সবচেয়ে যদি উপরের স্তর নিয়ে আলোচনা করি, সবচেয়ে উপরের স্তর, তাকে একটা জিনিস বলে, তাকে একটা কথায় ডাকা হয়। বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর নিয়ে যদি আলোচনা করি তাকে বলা হয় মেটেরোলজি। কি বলা হয়? মেটেরোলজি, ঠিক আছে। আর উপরের স্তর নিয়ে আলোচনা করলে বলা হয় অ্যারোলজি, ঠিক আছে। এটা লিখে নিতে পারো। আর এর উত্তরটা কি হবে? যারা যারা সঠিক করেছো হয়ে যাবে হাইগ্রোমিটার। বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইড্রোমিটার দ্বারা। চলো পরের প্রশ্নে চলে যাব, বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কত শতাংশ থাকে? বায়ুমণ্ডলে আমরা কি কি পাই? নাইট্রোজেন পাই না? নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকে, কত শতাংশ থাকে? আশা করছি প্রত্যেকে জানো। নাইট্রোজেন ছাড়াও কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড CO2 রয়েছে, তার সাথে অক্সিজেন রয়েছে,
তার সাথে সাথে আরো বহু গ্যাস রয়েছে। অক্সিজেনের পরিমাণ কত জানতে চেয়েছে, আমরা জানি 21%। এটা সঠিক উত্তর, এটা সবাই জানো। তোমরা আমাকে কমেন্ট সেকশনে একটু সবাই জানাবে বাদবাকি গ্যাসগুলো কত পার্সেন্টেজে কে রয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকে কোথায় রয়েছে জানো? এই যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই স্তরে। চলো এই স্তরগুলোকেও একটু পরে বোঝাবো। এর পরের কি প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? দেখো এসএসসি, সিএইচএসএল এবং সিজিএল এ আসা প্রশ্ন। নাইট্রোজেন প্রথমে দিল অক্সিজেন, এখন দিয়ে দিয়েছে নাইট্রোজেন। নাইট্রোজেন কত শতাংশ রয়েছে? দেখো অপশন ডিতে তুমি 73% পাচ্ছ। কিন্তু দুঃখের বিষয় ভাই, এই নাইট্রোজেন কোনো অংশে কাজে লাগে না, ও বায়ুতে যেমন থাকার তেমনিই থাকছে। আচ্ছা, এখানে অনেকে আমাকে বলতে পারো যে ম্যাডাম অক্সিজেনটা তাহলে কোথা থেকে পেলাম? দেখো ভালো করে বোঝো। এই যে আমি বললাম আগ্নেয়গিরি থেকে পৃথিবী ছিল আগুনের গোলা। এবার সেই আগুনের গোলা ছিল, খুব ভালো কথা, এই যে বড় একটা আগুনের গোলা, এটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়ে এই উপরের অংশটা পুরো ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, যার উপরে আমরা বসবাস করছি। কিন্তু পৃথিবীর ভেতর এখনো ঠান্ডা হয়নি, ভেতর এখনো ঠান্ডা হয়নি। ভেতর থেকে মাল মেটেরিয়াল মাঝে মাঝেই বেরিয়ে আসে আগ্নেয়গিরির মারফত, ধা ধা করে বাইরের দিকে ছড়িয়ে পড়ে। এবার যখন ছড়িয়ে পড়ছে মাল মেটেরিয়ালগুলো, তখন অনেক দিন ধরে ভিতরের ম্যাগমা, লাভা সব বেরোচ্ছে, বিভিন্ন গ্যাস বেরোচ্ছে। এবার এই জায়গাটা, এই মুখটা না ফাঁকা হয়ে যাচ্ছে। এবার এই মুখটা যেই ফাঁকা হচ্ছে, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের কারণে বা বিভিন্ন ধরনের মানে কাজকর্মের জন্য, বা বলতে পারো এই যে বাষ্প থাকে, সেই বাষ্পগুলো ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটাচ্ছে, এবং বৃষ্টি ঘটানোর ফলে এখানে এক ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হচ্ছে, যাকে বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া। এই সায়ানো ব্যাকটেরিয়া নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, সূর্যের তাপ নিচ্ছে, নিয়ে কি করছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া করছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়? কার্বন ডাই অক্সাইডকে শোষণ করা হয় আর অক্সিজেনকে ছাড়া হয়। তো এখানে আমরা দেখলাম বায়ুমণ্ডলে এই কি হয়েছে, এই আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরিয়েছিল, সব এই ব্যাকটেরিয়া শোষণ করে নিয়েছে, আর এই ব্যাকটেরিয়া অক্সিজেন দিয়ে দিয়েছে। তাই অক্সিজেনের পরিমাণ আগের ইয়েতে আমরা দেখেছি 21% হয়ে গেছে। আর নাইট্রোজেনকে ভাই কেউ শোষণ করে না, তাই নাইট্রোজেন যত পার্সেন্ট ছিল তত পার্সেন্টেজই রয়েছে। দেখো এই প্রশ্নটা করার পর চলে যাব পরের প্রশ্নে। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিই। দেখো ভাই, আমরা সবাই চাকরি পেতে চাই, কিন্তু চাকরি পাওয়ার জন্য ভাই পড়াশোনা করতে হয়, শুধু ফর্ম ফিল আপ করে বসে থাকলে হয় না। প্রচুর ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা বছরের শুরুতেই ভাই টার্গেট নিয়ে নিয়েছে যে রেলের এত ভ্যাকান্সি, এসএসসির এত ভ্যাকান্সি, আমি চাকরি নিয়েই ছাড়বো। তারা পড়াশোনা শুরু করে দিয়েছে। এবার বলবে ম্যাডাম কোথায় পড়াশোনা শুরু করেছে, কোন বই পড়ছে তারা? চলো তোমাকে একটু বলি। দেখো আমাদের নতুন একটা ব্যাচ লঞ্চ হয়েছে। কোথায় লঞ্চ হয়েছে বলি? ইওর স্টাডি অ্যাপ। ইওর স্টাডি অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দেখবো, তুমি অথবা প্লেলিস্ট থেকেও ডাউনলোড করে নিতে পারো ইওর স্টাডি অ্যাপ। সেখানে এই 0 to Pro 6.0 কম্বো ব্যাচ লঞ্চ হয়েছে। এই কম্বো ব্যাচে তুমি যদি যুক্ত হতে পারো, খুব স্বল্প মূল্যে প্রাইস রাখা হয়েছে, যুক্ত হতে পারো। রেল বলো, এসএসসি বলো, রাজ্যের যে কোনো এক্সাম বলো, সব এক্সামের জন্য তোমাকে তৈরি করে দেওয়া হবে। যেভাবে বলা হয়েছে সেভাবে পড়ো, সফলতা ভাই তুমি পাবে। প্রচুর ছাত্রছাত্রী ভাই সফল হয়েছে, প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, চাকরি পাচ্ছে। যারা পড়াশুনো করছে তাদেরও ফিডব্যাক ভাই রয়েছে, দেখে নিও প্লে স্টোর থেকে। তুমি যদি এখনো পড়াশুনো শুরু না করে থাকো, অবশ্যই যুক্ত হয়ে যাও 0 to Pro 6.0 কম্বো ব্যাচে। দিদি কম্বো ব্যাচে কেন পড়বো, অন্য কোনো কি ব্যাচ নেই? হ্যাঁ, অন্য অনেক ব্যাচ রয়েছে। দেখো ভাই, এতগুলো ব্যাচ লঞ্চ হয়েছে। ম্যাথ লঞ্চ হয়েছে, ইংলিশ লঞ্চ হয়েছে, জিকে হয়েছে, রিজনিং হয়েছে, এসএসসি হয়েছে, রেল হয়েছে, পুলিশ হয়েছে। তোমার যেটা ইচ্ছা তুমি সেই কোর্স নিতে পারো। তবে আমি ফাউন্ডেশন কেন বলি জানো? তার একটাই কারণ, যাতে সব চাকরির পরীক্ষায় বসতে পারো। ঠিক আছে, শুধু এসএসসি, শুধু রেল না, সব চাকরির পরীক্ষায় বসতে পারো। আচ্ছা, এই কোর্সের সুবিধা দিয়ে দিলাম, পড়ে নিও, হাত ছাড়া সুযোগ করো না। তার কারণ আমরা কিছু ছাত্রছাত্রীদের জন্য এখনো অফার রেখেছি। যারা অফার গ্র্যাব করতে চাইবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো, আমাদের টিম মেম্বার সব দিক থেকে তোমাদেরকে সহযোগিতা করে দেবে। আর হ্যাঁ, যারা যারা এখনো শুরু করোনি বছরের শুরুতে পড়াশোনা, পিছিয়ে পড়ো না ভাই। তোমার আগে অলরেডি অনেক ছাত্রছাত্রী শুরু করে দিয়েছে, এখনো যদি না করো তাহলে আর
কি বলবো, বাড়ি বসে কোথাও তো যেতে আসতে হচ্ছে না, যাওয়া যাতায়াতের টাইম বেঁচে যাচ্ছে। পড়াশুনো করো, কি আছে, 1 বছর খাটো, চাকরি নিয়ে নাও। চলো আমরা পরের বিষয়ে যাই, পরের বিষয়ে বুঝবো। পরের প্রশ্ন কি বলছে, বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও বা বেতার তরঙ্গ প্রতিফলিত করে? ডাব্লিউবিপি, লেডি কনস্টেবল আশা এবং কেপিতে আসা প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলন করে? চলো রেডিও তরঙ্গকে প্রতিফলন করছে আমরা একটু চট জলদি দেখে নিই। এই যে বায়ুমণ্ডলের স্তরগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকে, আমি স্ক্রিনেও দিয়ে দেব। বায়ুমণ্ডলের যে স্তরে আমরা বসবাস করি সেই স্তরটা কি? সেই স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, আমরা বসবাস করি। ট্রোপোস্ফিয়ারের উপরের স্তর কি? স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে কি দেখতে পাই শুধুমাত্র বিমান ওর এই জায়গা থেকে। তার উপরে স্তর রয়েছে মেসোস্ফিয়ার, এটা কি করে? উল্কাপিণ্ড। আমরা যে বিভিন্ন গ্রহ দেখি, পৃথিবী না, মঙ্গল এবং বৃহস্পতির মাঝে বিভিন্ন ক্ষুদ্র গ্রহ রয়েছে, তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে সব পৃথিবীর থেকে ধাই ধাই করে আসতে থাকে। এবার এই স্তরে এসে সব উল্কা ধ্বংস হয়ে যায়। এর উপরে কি রয়েছে? থার্মোস্ফিয়ার, বা যার মধ্যেই রয়েছে আয়োনোস্ফিয়ার, যেখানে সূর্য থেকে আসা ইউভি রেস, আলফা গামা, সব ইলেকট্রন প্রোটন সব কি হয়, ইলেকট্রিক ইয়েতে ভেঙে যায়, যার ফলে আমরা রেডিও তরঙ্গ, ফোনে কথা বলা, ছবি পাঠানো সবই পাই। কোনটা? থার্মোস্ফিয়ারের মাধ্যমে। এর উপরের স্তর কি? এক্সোস্ফিয়ার, যেখানে শুধুমাত্র ভাই উপগ্রহ পাঠাই, তাই তো? তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও বা বেতার তরঙ্গ প্রতিফলিত করতে পারে, তাহলে কোন তরঙ্গ, মানে কোন ইয়ে? থার্মোস্ফিয়ার। তুমি অপশানেই দেখে বুঝতে পারবে, দেখো অপশানে এক্সোস্ফিয়ার হবে না, এক্সোস্ফিয়ার হবে না। এখানে কি যায়? এক্সোস্ফিয়ারে শুধুমাত্র স্যাটেলাইট যায়। মেসোস্ফিয়ার হবে না, স্ট্র্যাটোস্ফিয়ার হবে না। উত্তর কি হবে? রেডিও তরঙ্গ, থার্মোস্ফিয়ার, যার মধ্যে একটি স্তর রয়েছে যাকে আয়নোস্ফিয়ার বলে থাকি, যাকে আয়নোস্ফিয়ার বলে থাকি। ঠিক আছে, সব সূর্য থেকে আসা আলফা বিটা সব আয়নিত হয়ে যায়, সব ভেঙে যায়, যার ফলে এখান থেকে আমরা রেডিও তরঙ্গ বা যোগাযোগ করতে পারি। পরের প্রশ্ন, আরআরবি এনটিপিসি গ্রুপ ডিতে এসেছে প্রশ্নটা, কি বলছে? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? বায়ুমণ্ডলের যে স্তরগুলো আমি যদি এরকম করে কাটি, এখানে পৃথিবী রয়েছে, উপরের স্তর ট্রোপোস্ফিয়ার, আমি শুধু টি লিখছি, টি আরও লিখলাম, ট্রোপোস্ফিয়ার, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার, তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, আর এটা রয়েছে এক্সোস্ফিয়ার। তাহলে সর্বনিম্ন স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার। অপশন এ ইজ রাইট আনসার। হয়ে গেল, 5টা স্তর আমাদের জানা হয়ে গেল। চলো পরের প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন। আরপিএফ এবং এলপি দুটো এক্সামে এসেছে, কি বলছে? বায়ুমণ্ডলের সর্বোচ্চ বহিস্থ স্তরের নাম কি? মানে বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর নাম কি? কি হবে? হবে হচ্ছে এক্সোস্ফিয়ার। দেখো ভালো করে বোঝো, বায়ুমণ্ডলের সর্বোচ্চ বহিস্থ বলেছে, আমরা বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরকে কি পেলাম? এই যে পৃথিবী, সব থেকে নিচের স্তরকে কি পেলাম? ট্রোপোস্ফিয়ার। প্রথমে রয়েছে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের পরে কে রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের পরে কে রয়েছে? মেসোস্ফিয়ার, তারপরে কে রয়েছে? তারপরে রয়েছে আমাদের আয়নোস্ফিয়ার বা যাকে থার্মোস্ফিয়ার বলে থাকে, এবং সবার লাস্টে রয়েছে এক্সোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে বহিস্থ মানে সবচেয়ে বাইরের স্তরের নাম কি? আমরা এক কথায় বলবো এক্সোস্ফিয়ার, যেটা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি আমরা 650 কিলোমিটারের পর থেকে পাই, এরপরে বহু দূর বহু দূর বহু দূর। ঠিক আছে, পরের প্রশ্ন, মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে এসে পুড়ে যায়? এসএসসি, এমটিএস এবং স্টেনোগ্রাফারেতে আসা প্রশ্ন। কি বলছে? বা মহাকাশ থেকে আগত, দেখো এই যে স্তরগুলো, প্রত্যেকটা স্তর আমি বলেছি তোমাকে, প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপরে কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কি রয়েছে? মেসোস্ফিয়ার, তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার। আমরা দেখব এই যে মেসোস্ফিয়ার প্রচুর ঠান্ডা হয়, প্রচুর ঠান্ডা হয়। মোটামুটি আমরা কত দেখেছি মেসোস্ফিয়ারকে? 50, এখান থেকে তো দেখেছি আমরা মোটামুটি এর দূরত্ব কত রয়েছে? 8 কিলোমিটার পর্যন্ত রয়েছে,
বা এই হচ্ছে আমাদের আর্থ। এবার এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে, ভালো করে বুঝবে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? এটা হচ্ছে পোল, এটা হচ্ছে পোল, আর এটা হচ্ছে ইকুয়েটর। এটা কি ইকুয়েটর বা মূলমধ্যরেখা বলি। এখানে সূর্যরশ্মি থাকে ভাই, এলাকাটা গরম থাকে, বায়ুগুলো কি হয়, বায়ুর মধ্যে যে গ্যাসগুলো রয়েছে তারা ছড়িয়ে যায়, তারা সেপারেট হয়ে যায়, তাই তারা ফুলে ফেপে কি হয়, এত বড় এলাকাটা নিয়ে নেয়। কিন্তু এই জায়গায় তো সূর্যরশ্মি লম্বলম্বীভাবে পড়ে না, সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, তাই এই জায়গায় গ্যাসগুলো একে অপরের সাথে লেগেই থাকে, তারা এক্সপেন্ড হতে পারে না। তার কারণে এই পোলের দিকে আমরা দেখব বায়ু বেশি দূর যায় না, মোটামুটি 8 কিলোমিটার অবধি যায়, আর এখানে যায় 18 কিলোমিটার অবধি। তাই ট্রোপোস্ফিয়ারের উচ্চতা পোলে 1 আর ইকুয়েটরে 1, মাথায় রাখবে। তাহলে মহাকাশ থেকে উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে আসে? এই স্তর থেকে যে তুমি মেসোস্ফিয়ারে আসবে, সেখানে এসে তুমি দেখতে পারবে যত উল্কাপিণ্ড আসছে, এই যে পৃথিবী, এই যে মঙ্গল গ্রহ, এই যে বৃহস্পতি গ্রহ, এই মঙ্গল আর বৃহস্পতির মধ্যে যে উল্কাপিণ্ড রয়েছে বা বলবো ক্ষুদ্র গ্রহের পেটি রয়েছে, পৃথিবীর দিকে ধেয়ে আসে, পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং পৃথিবীর মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে। তখনই মেসোস্ফিয়ারের স্তরটা বায়ুমণ্ডলের সবাইকে ধ্বংস করে, যার জন্য আমরা দূর থেকে দেখতে পাই, ওই দেখ তারা খসে পড়েছে, বলি না, বলতে পারি। আচ্ছা, এরকম একটা বড় উল্কা একবার মহারাষ্ট্রে এসে পড়েছিল, ঠিক আছে, মেসোস্ফিয়ারকে আটকাতে পারিনি, অনেক বড় ছিল, তাই ভারতে মহারাষ্ট্রে একটা ঝিল দেখতে পাই, যেটা হচ্ছে লুনার ঝিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এসএসসি সিজিএল এ এসেছে, তাড়াতাড়ি করবে সবাই উত্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের গড় উচ্চতা কত? যারা জানো উত্তর করো। স্ট্র্যাটোস্ফিয়ারের গড় উচ্চতা একটু আগেই বলছিলাম, চলো আগের প্রশ্নটায় যাই। এই যে পোলে 8 কিলোমিটার আর 18 কিলোমিটার হচ্ছে ইকুয়েটারে, এই দুটোর সংমিশ্রণ যদি নাও, মোটামুটি গড় কত হতে পারে? গড় 13 কিলোমিটার থেকে 15 কিলোমিটার ধরে বৈজ্ঞানিকরা। তাহলে অপশানে কোথায় তুমি পাচ্ছ? অপশন এতে পাচ্ছ 13 কিলোমিটার, ইটস রাইট অ্যান্সার হয়ে যাবে এটা। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্রিন হাউস গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? দেখো, ডাব্লিউবিপি, লেডি কনস্টেবল এবং কেপির এক্সামে এসেছে। বায়ুমণ্ডলের কোন গ্রিন হাউস গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে থাকে? দেখো, বায়ুমণ্ডলে বা আমরা যে স্তরে থাকি সেটা হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার। আমরা ভাই ফ্রিজ, এসি এত ব্যবহার করি না, যার ফলে ওখান থেকে সিএফসি গ্যাস বেরোয়। সিএফসির ফুল ফর্ম ক্লোরোফ্লোরোকার্বন। সেটা কি করে? গ্রিন হাউসকে প্রভাবিত করে, এবং গ্রিন হাউসকে কি করে? গ্রিন হাউস সবচেয়ে বেশি পরিমাণে বা আমাদের যে পরিবেশটা সেটাকে ক্ষতি করছে। ঠিক আছে, তো গ্রিন হাউস গ্যাসের সব থেকে বেশি পরিমাণে অপশন বি দেখছো, জলীয় বাষ্প এটা থাকে। অনেকে বলবে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, কিন্তু না, কার্বন ডাই অক্সাইড বেশি থাকে না। কোনটা থাকে? অপশন বি, জলীয় বাষ্প থাকে। ঠিক আছে, চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। আরআরবি এনটিপিসির গ্রুপ এবং গ্রুপ ডি দুটো এক্সামে এসেছে। কি বলছে? স্ট্র্যাটোস্ফিয়ার বা সমতাপমণ্ডল সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়? এটি মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত, এটি 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এতে ওজোন গ্যাসের একটি স্তর থাকে, এই স্তরটি প্রায় মেঘযুক্ত। চলো একটু আমরা আলোচনা করি, একটু ম্যাপ দেখে দেখে করার চেষ্টা করি। দেখো, প্রথমে রয়েছে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের উপরেই কে রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার। একে সমতাপমণ্ডল বলা হচ্ছে কেন? কারণ আমরা জানি ট্রোপোস্ফিয়ারে সূর্যের আলো সেভাবে আসে না। কেন আসে না? এতগুলো স্তর ভেদ করে আসে না, আমরা পৃথিবীর গরমটাকেই পাই বেশি, সেখান থেকে আমরা উত্তপ্ত হই, এবং আমাদের এই গ্যাসগুলো অতিরিক্ত গরমের কারণে, পৃথিবী পৃষ্ঠ থেকে অতিরিক্ত গরমের কারণে সেগুলো কি করে, এই যে পৃথিবীর ইকুয়েটর রয়েছে সেদিকে কি হয়, ভারী গ্যাসগুলো নিচে থিতিয়ে পড়ে, হালকা গ্যাসগুলো এক্সপেন্ড হয়ে যায় বা ছড়িয়ে পড়ে। আর এই পোলে ঠান্ডা হওয়ার কারণে কি হচ্ছে, এই গ্যাসগুলো এখানেই সীমাবদ্ধ থাকছে। তাই তুমি এখানে সীমাবদ্ধ থাকার কারণে তুমি দেখতে পারবে যত ভূপৃষ্ঠ থেকে উপরে উঠবে তত ঠান্ডা বাড়তে থাকবে, তত ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবে তত তোমার ঠান্ডা বাড়তে থাকে। এবার তুমি যখন আস্তে 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 ট্রোপোস্ফিয়ারকে ছাড়িয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছাবে, স্ট্র্যাটোস্ফিয়ারে একটা লেয়ার আছে, এই লেয়ারটা অবধি
দেখবে তাপমাত্রা সমানই থাকছে, তাই একে সমতাপমণ্ডল বলা হয়, তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে সমতাপমণ্ডল বলা হয়। এটা মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত। বলছে কোনটি সঠিক নয়, মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত, মেসোস্ফিয়ারের তো নিচে অবস্থিত, তার মানে প্রথমটাই ভুল। ঠিক আছে, অপশন এটাই ভুল। এটি 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, একদম। যদি বলি ট্রোপোস্ফিয়ার হচ্ছে এখানে 8 কিলোমিটার। ঠিক আছে, তো আমরা দেখব ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে কে, স্ট্র্যাটোস্ফিয়ার। এটা সঠিক উত্তর। এতে ওজোন গ্যাসের স্তর থাকে, হ্যাঁ, এই সমতাপমণ্ডলের লেয়ারের পরই ওজোন গ্যাস পাই। এই স্তরটি মেঘমুক্ত, তাই এখানে জেট বিমান উঠতে পারে। তাহলে প্রথমটা হচ্ছে ভুল উত্তর। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম স্তরটি হলো আরপিএফ এবং এলপিতে এসেছে। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম স্তর, অনেকবার বলেছি, এটা নিজেরা করো, HW দিলাম, নিজেরা নিজেরা উত্তর করবে। ঠিক আছে, কি হবে এর উত্তর? চলো চলে যাচ্ছি এর পরের প্রশ্ন। এসএসসি এমটিএস এবং স্টেনোগ্রাফারের একটা এক্সামে এসেছে, কি বলছে, বায়ুমণ্ডলের উপরের অংশে অক্সিজেনের 3টি পরমাণু দিয়ে গঠিত একটি অণু পাওয়া যায়, এটি যে স্তরে তৈরি হয় তাকে কি বলা হয়? একটু বুঝিয়ে বলতে হবে। দেখো, ওজোন স্তর নাম শুনেছো, এটা কিভাবে তৈরি হয় আর এর কাজ কি? ওজোন স্তর সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি বা ইউভি রেসকে আমাদের শরীরে ঢুকতে দেয় না। শরীরে ঢুকতে দেবে কি, পৃথিবীতেই আসতে দেয় না। আমরা যে মণ্ডলে থাকি বা যে বায়ুমণ্ডলের লেয়ারে থাকি ট্রোপোস্ফিয়ারে, সেখানেই আসতে দেয় না। তার কারণ একটু ভালো করে বোঝো। এই যে আমি একটা ছক আঁকলাম, এই যে পৃথিবী, এখানে আমরা দেখেছি ট্রোপোস্ফিয়ার রয়েছে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারে এটা তো সমতাপমণ্ডল, তাপমাত্রা সমান রয়েছে, এর উপরে একটা লেয়ার আছে, যে লেয়ারটা অক্সিজেন তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে দেখো, অক্সিজেন মতলব O2, সূর্য থেকে তাপ নিয়েছে, সূর্য থেকে, সূর্যের অনেক পাওয়ার, সূর্য থেকে অনেক কিছু নিয়েছে, নিয়ে সে কি করেছে, নিজে নিজে ভেঙে গেছে, ভেঙে গিয়ে নতুন নতুন নবীকরণযোগ্য অক্সিজেনে রূপান্তর হয়েছে। এই নবীকরণযোগ্য বা নতুন অক্সিজেনের সাহায্যে পুরনো অক্সিজেন এসে মিলেছে। তার ফলে কি হয়েছে, ওজোন স্তর বা O3 নির্মাণ হয়েছে। এই O3 গিয়ে এইখানে একটা পরত সৃষ্টি করেছে। এর ফলে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিগুলোকে কি করছে, সব শোষণ করে নিচ্ছে, এবং যার ফলে আমাদের যেখানে আমরা বসবাস করছি ট্রোপোস্ফিয়ার, সেখানে আসছে না, যেটা প্রয়োজন সেটা পাঠাচ্ছে, যেটা প্রয়োজন নেই সেটা উপরে পাঠিয়ে দিচ্ছে, আর যেটুকু দরকার নিজে শোষণ করে নিচ্ছে। তাহলে এটা কোন স্তরে রয়েছে আমরা আশা করছি প্রত্যেকে উত্তর করতে পারবো। আর ওজোন স্তরটা কি আমরা বুঝে গেলাম। তাহলে ওজোন স্তর কোথায় রয়েছে, অপশানে নিজেরা আশা সরি অপশান এখানে ডি হয়ে যাবে, ওজোন স্তর ইজ এ রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে আমরা চলে যাব। এসএসসির CHSL এবং CGL এ আসা প্রশ্ন। পৃথিবীর বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের আনুমানিক শতাংশ। আচ্ছা, তোমরা আমাকে একটু জানাবে, অক্সিজেন কত শতাংশ রয়েছে? 21%। নাইট্রোজেন কত রয়েছে? 78%। আর্গন কত রয়েছে? অনেক অনেক বইতে বলা হয় 0.9%, আবার অনেক অনেক বইতে বলা হয় 1%। আবার কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট রয়েছে? 0.04 বা 3% অনেক জায়গায় বলা হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর কি হবে আশা করছি প্রত্যেকে বুঝে গেছো। আচ্ছা, এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু আগে বেশি ছিল, ঠিক আছে। ওই যে সায়ানো ব্যাকটেরিয়া তৈরি হলো, যে কথা আমি আগে বললাম, সেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কারণে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়েছে, নিয়ে অক্সিজেন ছেড়ে দিয়েছে, যার ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেছে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল এবং তার সাথে সাথে কলকাতা পুলিশে আসতে দেখা গেছে প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বন CFC ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের কোন স্তরটি ক্ষতিগ্রস্ত বা ক্ষয় হতে পারে? কোন স্তরটি বায়ুমণ্ডলের ক্ষয় হতে পারে? আমি এখানে যদি আবার স্তরগুলোকে দেখাই, আমি স্ক্রিনেও তুলে দেব, দেখতে পারো তোমরা। এখানে রয়েছে ট্রোপোস্ফিয়ার, এখানে রয়েছে কি কোন স্তর? এখানে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে রয়েছে মেসোস্ফিয়ার, এখানে রয়েছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এখানে এক্সোস্ফিয়ার। কোথায় রয়েছে?
সিএফসি গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরটি ক্ষতিগ্রস্ত করতে পারে? আমরা দেখতে পারি এই স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারে কি রয়েছে, ওজোন স্তর রয়েছে। ঠিক আছে, সিএফসি গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরটি ক্ষতিগ্রস্ত বা ক্ষয় হতে পারে? ঠিক আছে, তুমি দেখো ক্ষয় হওয়ার জন্য ট্রোপোস্ফিয়ার বা ওজোন স্তর, এই যে আমরা সিএফসি গ্যাস এত ব্যবহার করি, এত এসি, এই যে ফ্রিজ ব্যবহার করি, এখান থেকে যে ইয়েগুলো আসছে, যে সিএফসি আসছে, সেটা আমাদের জায়গা এই ট্রোপোস্ফিয়ারের স্তরটাকে নষ্ট করে দিতে পারে। পরের প্রশ্ন, নিচের কোনটি পৃথিবী পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে সমস্ত আবহাওয়াজনিত ঘটনা ঘটে? আরআরবি এনটিপিসি গ্রুপ ডিতে আসা প্রশ্ন। আমরা দেখেছি যেখানে আমরা থাকি সেখানেই ঘটছে আবহাওয়াজনিত, কারণ সেখানে কি হচ্ছে, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, বন্যা হচ্ছে, সবই এখানে হচ্ছে। আবহাওয়ার বিভিন্ন ঘটনা কেন হচ্ছে? এই যে পৃথিবী, আর এই হচ্ছে তার ইকুয়েটার, এই হচ্ছে ইকুয়েটার, আর এটা হচ্ছে পোল। এবার ভিতর থেকে যেসব গ্যাসেরা বেরিয়েছে, গ্যাসেরা এখানে ঠান্ডা হওয়ার কারণে এখানে ভারী গ্যাসগুলো জমে আছে, আর এখানে গরম হওয়ার কারণে ভারী গ্যাস তো আছে, ভারী গ্যাস কিছুটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। উপরের দিকে উঠে গেলে হালকা গ্যাস কি হবে, মেঘের সাথে যুক্ত হয়ে তারা কি করবে, প্রচুর মেঘ তৈরি করবে, বৃষ্টি ঘটাবে। তাই আমরা দেখতে পারবো কোন স্তরে না, ট্রোপোস্ফিয়ারে সব থেকে বেশি আবহাওয়াজনিত ঘটনা দেখতে পাই। পরের প্রশ্ন চলে যাব আরপিএফ এ আসা প্রশ্ন, এবং এলপিতেও দেখা গেছে বায়ুমণ্ডলের নিচের কোন স্তরটি গ্রিন হাউস প্রভাবের জন্য সব থেকে বেশি দায়ী? আমার মনে হয় HW থাকলো। এই প্রশ্নের উত্তর আমি ডেসক্রিপশন কিছুই বলবো না, নিজেরা করো, রিপিটেশন হচ্ছে প্রশ্ন। চলো এরপরে চলে যাব পরের প্রশ্নে, জলবায়ু এবং আবহাওয়ার সমস্ত পরিবর্তন ড্যাশে ঘটে। জলবায়ু এবং আবহাওয়ার সমস্ত পরিবর্তন কিসে ঘটছে? আবার রিপিট হচ্ছে, HW, নিজেরা করো, ডেসক্রিপশন বলার দরকার নেই। এর পরের প্রশ্নে আসা যাক, 19 নম্বর প্রশ্ন, নিচের কোন স্তরে ওজোন গ্যাস থাকে? আবার রিপিটেশন হচ্ছে, WB লেডি কনস্টেবলে এসেছে, দেখো কোন স্তরে ওজোন গ্যাস থাকে। আমরা এই যে লেয়ারগুলো দেখেছি, কি কি লেয়ার দেখলাম, আবার দেখছি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে শুধু কি হচ্ছে, বৈজ্ঞানিকরা কাজ করছে, গ্রহ নক্ষত্র যাচ্ছে। থার্মোস্ফিয়ারে ফোনে কথা বলতে পারছি, ছবি পাঠাতে পারছি। মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড ধ্বংস হচ্ছে, আমরা দেখব। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে, বিমান, বড় বড় বিমানগুলো যাতায়াত করছে এবং ওজোনের লেয়ার রয়েছে। আর থার্মোস্ফিয়ারে কে রয়েছে, আমরা রয়েছি। তো এখানে কোন স্তরে ওজোন গ্যাসকে দেখতে পাই? নিজেরা করবে, এটা আমার বলার কিচ্ছু নেই, কমেন্ট সেকশনে নিজেরা করে জানাবে। চলো চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। আরআরবি এনটিপিসি গ্রুপ ডিতে এসেছে, বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ওজোন হলো অক্সিজেন অণুর উপর ড্যাশের উপর ক্রিয়ার ফলাফল। দেখো, অক্সিজেন অণুর উপর ড্যাশ ক্রিয়ার ফলাফল। কোন ক্রিয়া? আমরা দেখেছি একটা সূর্য থেকে একটা কি আসছে, একটা কিরণ আসছে। ঠিক আছে, কি কিরণ? সেটাকে হচ্ছে ইউভি রেডিয়েশন বলছি। এই ইউভি রেডিয়েশন যখন আসছে তখন অক্সিজেন O2টা ভেঙে যাচ্ছে, সূর্য থেকে আসছে, O2টা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে নতুন বা নবজাত অক্সিজেনে তৈরি হচ্ছে। নবজাত অক্সিজেনের সাথে পুরনো অক্সিজেন যুক্ত হয়ে ওজোন বা O3 গঠন হচ্ছে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে চলে যাব আমরা। স্ট্র্যাটোস্ফিয়ারের ট্রোপোপোজের উপর থেকে কতটুকু পর্যন্ত বিস্তৃত? আরপিএফ এবং এলপিতে আসা প্রশ্ন। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোপোজের উপর থেকে কতটুকু পর্যন্ত বিস্তৃত? স্ট্র্যাটোস্ফিয়ার দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এর নিচে রয়েছে ট্রোপোপোজ। ঠিক আছে, ট্রোপোপোজ, এটার দূরত্ব কত? দেখো, আমরা যদি দেখেছি ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের দূরত্ব পোলে 8 কিলোমিটার, ইকুয়েটারে 18 কিলোমিটার। এবার স্ট্র্যাটোস্ফিয়ারের দূরত্ব হচ্ছে কত? ট্রোপোপোজ থেকে 8 থেকে 50 কিলোমিটার, আর এখানে 18 থেকে 50 কিলোমিটার। অপশনে বি, যেখানে 50 কিলোমিটার পাচ্ছ, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। প্রাকৃতিক ভূমিকম্প প্রধানত কোথায় বা কোন মণ্ডলে ঘটে থাকে? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, এসএসসি এমটিএস স্টেনোগ্রাফারের মতো এক্সামে এসেছে। দেখো, আমরা এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ
আমি বললাম না আমরা একটা আগুনের গোলা ছিলাম, সেটা আস্তে 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 উপরের স্তরটা শক্ত হয়েছে, যাকে ক্রাস্ট বলা হয়। এই ক্রাস্টের অনেকগুলো লেয়ার আছে, একটা লেয়ারকে বলা হয় লিথোস্পিয়ার। এই লিথোস্পিয়ারটা হচ্ছে উপরের স্তর। এই লিথোস্পিয়ারের নিচে কি রয়েছে, একটা স্তর রয়েছে যাকে বলা হয় অ্যাসথেনোস্পিয়ার। লিথোস্পিয়ারের নিচে কি রয়েছে, অ্যাসথেনোস্পিয়ার। এবার এই অ্যাসথেনোস্পিয়ার কি করছে, অ্যাসথেনোস্পিয়ারটা কিরকম, আমরা প্লাস্টিক দেখেছি, ওই প্লাস্টিকের মতো জেলি জেলি, খুব নরম। এই জেলি জেলি নরমের উপরে শক্ত একটা পরত, যাকে লিথোস্পিয়ার বলা হচ্ছে। এবার এই নরম যে লেয়ারটা, সেটা কি করে, এই ভূপৃষ্ঠের যে উপরের লেয়ারটাকে কি করে, সুরক্ষিত রাখে এবং সেই লেয়ারটা বজায় থাকে। তাই বলছে যে এই লেয়ারে যখন ভূমিকম্প হয়, আমরা বুঝি এই লেয়ারে যখন ভূমিকম্প হয় তখন প্লেটগুলো নড়ে যায়। এগুলো সব কিছুই তো একটা প্লেট, একটা প্লেট, একটা পাত। পৃথিবীর উপরে কত ভাগ জল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। যে স্থলগুলো রয়েছে সেগুলো একটা প্লেট আমরা বলি। তাহলে প্লেট যেটা রয়েছে উপরের শক্ত অংশটা হচ্ছে লিথোস্পিয়ার, তার নিচে যে থকথকে পাতলা অংশ তাকে বলা হচ্ছে অ্যাসথেনোস্পিয়ার। বোঝাতে পারলাম, এই অ্যাসথেনোস্পিয়ার স্তরেই ভূমিকম্প হয়, যার ফলে আমরা সবাই কিন্তু কেঁপে উঠি। চলো পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, এসএসসি সিজিএল এবং সিএইচএসএল এ এসেছে। বলছে বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের কোন বিকিরণ থেকে পৃথিবী পৃষ্ঠকে রক্ষা করছে? ওজোন গ্যাস, এই ওজোন গ্যাস আছে বলেই যাকে আমরা কি বলি, O3। ওজোন স্তরকে O3 বলি। কোথায় রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। কোন স্তরে রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। ঠিক আছে, আমি শর্ট ফর্মে লিখলাম, স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারে থাকার ফলে কি হচ্ছে, সূর্য থেকে যে ইউভি রেস, আল্ট্রাভায়োলেট রশ্মি আসছে সূর্য থেকে, সেটাকে বলছে দাঁড়াও, ঢুকো না, সেটাকে নিজের মধ্যে ওজোন স্তর অ্যাবজর্ব করে নিচ্ছে, যেটা দরকার সেটা পাঠাচ্ছে, যেটা দরকার না সেটাকে হাঁটা সাবান কি ঘাটা করে দিচ্ছে। তাহলে কি নিচ্ছে, অতি বেগুনি বা ইউভি রেস। ইউভি রেস আমাদের কাছে যদি এসে পৌঁছায় না, সবার স্কিন ক্যান্সার হবে, সূর্যের এত ইউভি রেসের এত পাওয়ার। চলো পরের প্রশ্ন, লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশে এসেছে এই প্রশ্ন। কি বলছে, জেট বিমান কোন স্তরের নিচের অংশে চলাচল করে? দেখো, জেট বিমান কোন স্তরের নিচের অংশে বলেছে, ঠিক আছে, কোন স্তরের নিচের অংশে। দেখো আমরা তো ট্রোপোস্ফিয়ারে থাকি, এখানেও বিমান ওড়ে, এটা হচ্ছে ঘরেলু বিমান, ঠিক আছে। কিন্তু তুমি যদি স্ট্র্যাটোস্ফিয়ারে যাও, এখানে দেখবে সব থেকে ভালো বিমান ওড়ে, তার কারণ এই জায়গাটা না মেঘমুক্ত, প্রচুর গরম থাকে, যার কারণে মেঘমুক্ত। তো আমরা দেখব স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে কি হচ্ছে, জেট বিমানগুলো ভালোভাবে উঠতে পারছে। চলো পরের প্রশ্নে আমরা যাব, 25 নম্বর প্রশ্ন, আরআরবি এনটিপিসির এবং গ্রুপ ডির এক্সামে দিয়ে দিয়েছে। বায়ুমণ্ডলের বিভিন্ন প্রক্রিয়া সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? অপশন রয়েছে, বায়ুমণ্ডলের বিভিন্ন প্রক্রিয়া সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? কি বলা হয়? HW দেব, আগেও বলেছি, তারপরেও আরেকবার বলে দেবো। 2 নম্বর প্রশ্নের উত্তরে এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। কি হবে উত্তর, কমেন্ট সেকশনে আমাকে জানাও। চলো এর পরের প্রশ্নে যাওয়া যাক। এর পরের প্রশ্ন কি রয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, মানে সব থেকে উষ্ণ কোন স্তরটা বায়ুমণ্ডলের? বায়ুমণ্ডলে উষ্ণতম স্তর বলেছে। অপশন রয়েছে, আমার মনে হয় এতগুলো প্রশ্ন করানোর পর এবার নিজেরাই উত্তর করতে পারবে। আরআরবি এলপিতে আসা প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম, সব থেকে উষ্ণ কোন স্তরটা রয়েছে? আচ্ছা উত্তর বলে দিই, অপশন বি, ট্রোপোস্ফিয়ার ইজ এ রাইট অ্যান্সার। সব থেকে উষ্ণ কিন্তু এই স্তরটাই রয়েছে। দেখো অনেকে হয়তো ভাবতে পারো যে এটা কিন্তু ট্রোপোস্ফিয়ার হবে না, এটা থার্মোস্ফিয়ার হবে, ঠিক আছে। তো তবে বলি থার্মোস্ফিয়ার এটাই হবে না, ঠিক আছে, এটা সব থেকে উষ্ণতম, ঠিক আছে, আমরা যে জায়গায় থাকি সেটা উষ্ণতম। তার কারণ কি, পৃথিবী পৃষ্ঠ থেকে গরম উপরে উঠছে, তো সেই কারণে ট্রোপোস্ফিয়ার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, পৃথিবীর নিজস্ব বায়ুমণ্ডল থাকার কারণ কি? এসএসসি এমটিএস এবং এসএসসি স্টেনোগ্রাফার। দেখো পৃথিবীর নিজস্ব বায়ুমণ্ডল থাকার একটাই কারণ হতে পারে, ঠিক আছে। কি কারণ? কমেন্ট সেকশনে অপশন আমাকে উত্তর করে জানাও। খুব সুন্দর একটা উত্তর। দেখো মাধ্যাকর্ষণ শক্তি, এই মাধ্যাকর্ষণ শক্তিটা বা গ্র্যাভিটিটা এমন একটা জিনিস, ওই যে বলছি না যে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মধ্যে যে শূদ্র গ্রহের পেটি রয়েছে তারাও চলে আসছে। তো মাধ্যাকর্ষণ শক্তি এমন একটা শক্তি সবাইকে টেনে টেনে নিয়ে আসছে, সবাইকে, যার জন্য তুমি বলো না এই তো পৃথিবী,
আমরা তো ছাদে বসবাস করছি, ঠিক আছে, এরকম জায়গায় ধরো তোমার বাড়ি আমার বাড়ি, প্রতিদিন ঘুরে বেড়াচ্ছি, বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, পড়ে যাচ্ছি না কেন? তার কারণ গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি আমাদেরকে টেনে রেখেছে, তাই। পরের প্রশ্ন চলে যাব, নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে অশ্বমণ্ডল বা অ্যাস্থেনোস্ফিয়ার, ঠিক আছে, উপর দিয়ে চলাচল করে? আমি একটু আগেই বলেছি, ঠিক আছে। দেখো, এই হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এই পৃথিবীর উপরের অংশটা কি হয়েছে, গরম হয়ে শক্ত হয়ে গেছে, তাই তার ফলে এই শক্ত অংশটাকে আমরা কি বলছি, লিথোস্ফিয়ার বলছি। এবার শক্ত অংশের নিচে একটা স্তর রয়েছে, পাতলা প্লাস্টিকের মতো দল 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 করছে, তাকে আমরা অ্যাস্থেনোস্ফিয়ার বলছি, যেটাকে আমরা পাত সংবহন তথ্য বলি, যার উপরে আমাদের প্লেটগুলো ভেসে রয়েছে। চলো পরের প্রশ্ন, ড্যাশ মেসোপজের উপরে অবস্থিত এবং এটি এমন একটি অঞ্চল যেখানে উচ্চতার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। উচ্চতার সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়, ডাব্লিউবিপি লেডি কনস্টেবলে আসা প্রশ্ন, HW দিলাম, প্রত্যেকে উত্তরটা করো। কি বলছে, মেসোপজের উপরে অবস্থান করছে, মেসোপজের উপরে অবস্থান করছে এমন একটি অঞ্চল যেখানে উষ্ণতার সাথে সাথে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। উত্তর করো, উত্তর করে জানো। চলো লাস্ট প্রশ্ন হচ্ছে, নিচের কোন স্তরটি সাধারণত ওজোন হোল বা ওজোন ছিদ্রের সাথে সম্পর্কিত বলে ধরা হয়? অর্থাৎ ওজোন হোল কোথায় দেখা যায়, ওজোন হোল, ওজোনের স্তর কোথায় দেখা যায়? আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিতে আসা প্রশ্ন, কি বলেছে, কোন স্তরটি সাধারণত ওজোন হোল বা ওজোন ছিদ্রের সাথে সম্পর্কিত? কমেন্ট সেকশনে উত্তর করে জানাও। আমরা জানি এই যে দেখতে পাচ্ছ স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের উপরের স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার, এখানেই থাকে ওজোন হোল, এখানেই ওজোন স্তর থাকে, যার জন্য সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের কাছে আসতে পারে না। তাহলে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। এই ছিল আমাদের লাস্ট প্রশ্ন। আচ্ছা লাস্ট প্রশ্ন বলবো না, এর পরেও ভাই আমি প্রচুর প্রশ্ন রেখেছি, তুমি যদি একটু দেখো এই যে পরের প্রশ্নগুলো রয়েছে, কিন্তু প্রশ্নগুলো সব রিপিটেড হচ্ছে, একের পর এক প্রশ্ন একই। তো তোমরা বলে ম্যাডাম একই প্রশ্ন করিয়েছে, তার কারণ ভাই বায়ুমণ্ডলের এইটুকুনি অবস্থা, এইটুকুনি সিচুয়েশন, এইটুকুনি স্তর, সুতরাং যা ঘটনা ঘটছে এর মধ্যেই হচ্ছে, এগুলোকেই বারবার রিপিট করছে পরীক্ষায়। তো তুমি যদি আজকের ক্লাসে যেভাবে কনসেপ্ট বুঝিয়ে দিলাম, কনসেপ্ট বুঝিয়ে বুঝিয়ে প্রশ্ন উত্তর করিয়েছি, সেভাবে যদি করে যেতে পারো, পরীক্ষার আগে ঝালাই করতে পারো, আমার মনে হয় একটা প্রশ্ন তোমার হাতের মুঠো থেকে বেরোবে না। আচ্ছা তোমরা এর পরে কি ধরনের ক্লাসেস চাইছো, আজকের ক্লাসটা কিরকম লেগেছে, কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যেও। দেখা হচ্ছে অন্য একটা ধামাকেদার ভিডিওতে।